হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিকে বা জেনারেল নলেজের ভূমিকা কিন্তু অনেক বেশি হয়। ম্যাথ জিআই ইংলিশে নিজেকে প্রিপেয়ার করতে পারলেও জিকের জন্য বিভিন্ন এক্সামে কিন্তু প্রত্যেকে ছিটকে যায়। তো সেই জিকেটা আমরা কিভাবে পড়লে আমাদের এক্সামে ভালো পারফর্ম করতে পারবো, কীভাবে পড়লে মনে থাকবে, সেই নিয়ে আমি কিন্তু একটা সিরিজ তৈরি করছি। তো সেখানে আজকে যে আলোচনাটা হবে মূলত হিস্ট্রি এবং জিওগ্রাফি নিয়ে। WBCS, পিএসসি বিভিন্ন এক্সাম, এসএসসি এবং নানা রকম রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন এক্সামে কিন্তু এই হিস্ট্রি এবং জিওগ্রাফির ভূমিকা অনেক বেশি থাকে। একটা পরীক্ষা টোটালি ভালো হওয়া সত্ত্বেও 3-4টে হিস্ট্রি বা জিওগ্রাফির কোশ্চেনের জন্য কিন্তু আমরা বাদ চলে যাই। সেখানে দেখলাম যে একটা গেস করেছিলাম, সেই জায়গায় এটা ভুল হয়ে গেছে, আর ওটা ঠিক হয়ে গেলেই হয়তো একটা সিলেকশনের চান্স ছিল। তো সেই জায়গায় আমি আজকে আলোচনা করবো যে হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে পড়লে তোমাদের সহজে মনে থাকবে, এক্সাম ফ্রেন্ডলি কীভাবে পড়া যায়, এক্সাম হলে কীভাবে সেটা ভালোভাবে আমরা ডেলিভার করতে পারবো। তো প্রথমে আসছে হিস্ট্রির জন্য। হিস্ট্রির মূলত আমরা দুটো পার্ট পাই, একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতবর্ষের যে প্রাচীনতম যে সভ্যতা, সেই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন এখানে থাকে। সেইখানে বিভিন্ন এক্সকাভেশন বা মানুষের আদিম যে জীবনযাত্রা, বা বিভিন্ন আস্তে আস্তে সভ্যতার যে উন্নয়ন, তারা কীভাবে জীবন ধারণ করতো, কীভাবে তারা কালচার মেনটেন করতো, কীভাবে তারা কনস্ট্রাকশন করতো, প্ল্যানিং করতো, এই টাইপের বিভিন্ন ইনফরমেশন থাকে। সেটাতে সাথে বিভিন্ন ধরনের ধর্মের উৎপত্তি, বিভিন্ন কালচারের উৎপত্তি, বিভিন্ন সিভিলাইজেশন, এই হরপ্পা মহেঞ্জোদারোর মতো আস্তে আস্তে বেদিক সিভিলাইজেশনের কনভার্সন, জাতিভেদ প্রথার সৃষ্টি, এই যে জিনিসগুলো আমরা সেখানে পাবো। তো ইন্ডিয়ান হিস্ট্রি যে এক্সকাভেশন বা আর্কিওলজিক্যাল যে সমস্ত রয়েছে, সেটা আমাদের ভালোভাবে মনে রাখার জন্য প্রথমত তোমাকে আর্কিওলজিতে একটা ন্যূনতম ইন্টারেস্ট থাকতে হবে। এই যে পুরনো বিভিন্ন ধরনের আসবাবপত্র বলো, পুরনো যে পাথরের মূর্তি, এগুলো দেখে একটু মানে মিস্ট্রি বা একটু একটা কোনো কিউরিয়াসিটি, এগুলো কিন্তু আসতে হবে। কারণ কি, এতে পড়াটা অনেক সহজ হয়। যদি আমি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, মেহেরগড় সভ্যতার কথা বলি, তো সেখানে দেখবো আমরা যে বিভিন্ন টাউন প্ল্যানিং, তাদের বিভিন্ন জীবনযাত্রা, বিভিন্ন তারা কীভাবে তারা রিচুয়ালস পারফর্ম করতো, বিভিন্ন ট্রেড, এগুলো কিন্তু ইন্টারেস্ট থাকতে হবে। তুমি ওগুলো পড়ার সময় যেন এটা অনুভব করতে পারো যে আমি ওইখানে দাঁড়িয়ে আছি। তো ওই জিনিসটা যাতে আমি ফিল করছি। কোনো একটা জায়গায় যদি ঘুরতে যাও, সেখানে যদি কোনো পোড়ো বাড়ি দেখতে পাও, তখন তোমার এই পড়াটা সেখানে যাতে রিলেট করতে পারো। আমি বললাম যে ব্রিক্সের সাইজ, দরজার যে টাউন প্ল্যানিং, কীভাবে ঘর প্ল্যান করা হতো, কোন দিকে দরজা থাকতো, কোন দিকে রাস্তা থাকতো, কীভাবে ক্রস করা থাকতো, কোথায় উটের হাড় পাওয়া গেছে, ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছিলো, কোথায় বিউরিয়াল সিস্টেম কীরকম ছিল, এই বিশাল স্নানাগারের রিচুয়ালসে বা ওই পবিত্রতার খাতিরে যে স্নান করা, সেটাতে শস্যাগার, নো সিটাডেল, মানে কোথাও কোন জায়গাটা উচ্চভূমি ছিল না। পড়তে পড়তে যাতে চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারো ব্যাপারটা। ওই পুরোহিত মূর্তির ছবি আমরা দেখেছি, বা তোমার ওই পশুপতি শিবের মূর্তি, বা কীভাবে চাষ করা হতো, কোথায় কী চাষ হতো, এই যে ব্যাপারগুলো, এগুলো তোমাকে অনুভব করতে হবে, অনেকটা একটা কল্পনা জগতে ভাসতে হবে। তবে এই ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়া অনেক সহজ হয়ে যাবে। এরপর পরবর্তীকালে বিভিন্ন যে কিংডম আস্তে আস্তে ভারতবর্ষে এসেছে, মহাজনপদ, তারপর বিভিন্ন ধরনের ডাইনেস্টি এসছে, তারা রাজত্ব করে গেছে। সেই ক্ষেত্রে আমাদের অনেক ইনফরমেশন মনে রাখতে হয় যে কোন রাজার আমলে কী হয়েছিল, তার বিভিন্ন যে মানে রাজনৈতিক বিভিন্ন পলিসি, তার সময় কে এসেছিল, তার দরবারে কারা কারা ছিল, তার সময় ফরেন রিলেশনশিপ কীরকম ছিল, বা সে কোন কোন জিনিস চালু করেছিল, এই যে ব্যাপারগুলো, এগুলোর ক্ষেত্রে আমি যেটা করতাম যে আমার কোনো মানে রিলেটিভ, বন্ধু বান্ধব বা কিছু, এদের কোনো একটা পার্টিকুলার একজন এন্টিটিকে একজনের সাথে কম্পেয়ার করতাম। মানে ধরো পার্টিকুলার যদি আমি ভাবি যে আমার একটা কোনো বন্ধুকে আমি কুমারগুপ্তের সাথে কম্পেয়ার করব, সেই সাথে তার অ্যাক্টিভিটিগুলো আমার ওই বন্ধুর সাথে কিন্তু আমি আস্তে আস্তে মানে সেট করব। তখন কি হবে যে আমার ফ্ল্যাশব্যাকে ওই ব্যক্তিটার সাথে ওই মানে আরেকটা ব্যক্তির যে কানেকশন আছে, সেটা মনে রাখা অনেক সহজ হয়ে যায়। সেই সাথে ওর যে আগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপরে চন্দ্রগুপ্ত 1, তারপরে সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, এই যে ব্যাপারগুলো, তার দাদু, তার ঠাকুর দাদু, ব্যক্তিগতভাবে আমি কিন্তু এইভাবে মনে রাখতাম যে জিনিসটা হাস্যকর হলেও এটা দেখবে অনেক ফ্রুটফুল হয়। চেঙ্গিস খাঁ যখন যেত, তার পিছনে শিয়াল যেত, মাথার উপরে শকুন উড়ে যেত। তো সেই জায়গায় আমি একটা সেই ধরনের ক্যারেক্টার আমি বাস্তব জীবনে তৈরি করব, যেখানে কিন্তু আমি চেঙ্গিস খাঁকে ওর সাথে রিলেট করতে পারবো। এর ফলে চেঙ্গিস খাঁ যে অ্যাক্টিভিটিগুলো আমার মনে রাখতে সুবিধা হবে। তারপরে ধরো আমার দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে মনে রাখবো, আমি প্রভাবতী গুপ্তকে আমার কোনো বান্ধবীর সাথে কম্পেয়ার করবো, সুলতানা রাজিয়াকে কোনো বান্ধবীর সাথে কল্পনা করবো, তার সময় কী কী হয়েছিল, তার বাবার সঙ্গে তুলনা করবো আমি ইলতুৎমিশের, যে বিভিন্ন ধরনের ইকতা সিস্টেম বা ওই বলবনের যে পাইবর সিস্টেম, এই টাইপের যে ব্যবস্থাগুলো বিভিন্ন ছিল, সেগুলো এতে রিলেট করা সহজ হয়ে যায়। কুতুব মিনার কে বানিয়েছিল যদি এককালীন প্রশ্ন করা হয়, তোমার কিন্তু সহজে ফ্ল্যাশব্যাক হবে এই মুখটা। মানে আমরা কিন্তু আমাদের মাইন্ডটা এইভাবেই কাজ করে যে কোনো তোমার পরিচিত জিনিস সবসময় খুঁজে পেতে যায়, যেটা যতটা তুমি কোনো একটা বন্ধু বা বান্ধব একদম পরিচিত জিনিসের সাথে যদি ওটা অ্যামালগামেট করে পড়ো, যদি রিলেট করে পড়ো, তখন দেখবে অনেক সহজ হয়ে যায় এটা মনে করা। এরপরে রয়েছে একটা নিমোনিক টেকনিক। এই বিভিন্ন রাজবংশ যে রাজত্ব করে গেল, এদের যে সালগুলো বা এদের যে পলিসি, এদের যে ডিপার্টমেন্ট বা এদের যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো কিন্তু অনেক নিমোনিক দিয়ে মনে রাখা যায়। বুদ্ধ সম্মেলন যেগুলো হতো আর কি, মানে বুদ্ধিস্ট কাউন্সিল যেগুলো হয়েছিল, সেগুলো কিন্তু আমি প্রচণ্ড নিমোনিক দিয়ে মনে রাখতাম, যে পরপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে ছিল, তার হচ্ছে সভাপতি বা এই টাইপের যে জিনিসগুলো কী হয়েছিল, এগুলো প্রচণ্ড নিমোনিক নিজের মতো তৈরি করতে হবে, নিজের মতো যা খুশি। সেটা আমি বললে তোমাদের হবে না, তুমি নিজের মতো তৈরি করবে। মোটামুটি আমাকে তো কভার করতে হবে জিনিসটা, সেটা যে কোনোভাবে আমাকে শর্টকাট ওয়েতে আমার মস্তিষ্ককে এটা বোঝাতে হবে যে ওই জিনিসটা সহজ। এতে কিন্তু অনেক ফ্রুটফুল হয়, তুমি সঙ্গে সঙ্গে করে দেবে। তো আবার এই যে ধরো সালতানেত, মানে সুলতানি যে যুগ, তারপরে মুঘল যুগ,
আর এই সালগুলো ক্রনোলজিক্যালি মনে রাখতে হবে যে বিভিন্ন কোন কোন সালে কোন কোন অ্যাক্টিভিটিগুলো হয়েছে। এরপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের জাতীয়তাবাদী যে সমস্ত আন্দোলনগুলো, পার্টিকুলারলি তার সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, প্রথমত তোমার হৃদয়ে একটা অথেন্টিক জাতীয়তাবাদ রাখতে হবে। মানে আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি এইরকম একটা টেন্ডেন্সি সবসময় রাখতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে আমি কিন্তু প্যাট্রিয়টিজমকে ছাড়বো না। তখন কিন্তু দেখবে তোমার যেগুলো পড়বে সেগুলো নিজের সাথে অনেকটা রিলেট করতে পারবে, নিজের ফিলিংসের সাথে রিলেট করতে পারবে। যে বিভিন্ন যে আমাদের জাতীয়তাবাদী সংগঠনগুলো যেভাবে কাজ করেছে, যেভাবে নিজের জীবন দিয়েছে হাসতে হাসতে, তো সেই জায়গায় সত্যি কি এটা করা যায়? তখন যখন তোমার নিজের মধ্যে ওই জিনিসটা থাকবে, জাতীয়তাবাদী একটা জিনিস, তখন কিন্তু ওটা রিলেট করতে পারবে, তখন সালগুলো মনে থাকবে পরিষ্কার, হ্যাঁ, অত কষ্ট হবে না জিনিসগুলো। মুঘল রাজের পরে ল্যাটার মুঘলে কীভাবে ইংরেজরা ভারতবর্ষে এলো, কীভাবে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন্ডিয়া যদি থাকে, যদি একটা কালচারাল বা একটা এথনিক ক্ল্যাশ সবসময় থাকে, একটা মানে রিলিজিয়াস যে একটা কনফ্লিক্ট যদি থাকে, তখন সেটার সুযোগ নিয়ে কীভাবে মানে ইন্ডিয়া ভালনারেবল হয়ে গেল, মানে ঔপনিবেশিক একটা সাম্রাজ্য তৈরি করার জন্য অন্য দেশের কাছে নিজের গভর্নেন্সটা সঁপে দিল। এই জিনিসগুলো নিজের বাস্তব যে জীবন সেখানের সাথে অনেক মিল পাবে, যে কীভাবে একটা কূটনীতিকে অ্যাপ্লাই করা যায়, কীভাবে তোমার সুযোগের সদ্ব্যবহার করা যায়। মানে ইংরেজরা তার নিজেদের যে ঔপনিবেশিক রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য কীভাবে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় দেখবে সত্যবিলোপ নীতি, কোনো জায়গায় অধীনতামূলক মিত্রতা নীতি, মানে প্রত্যেকটা যেখানে যেটা প্রয়োজন, যেখানে দেখছে যে রাজা দুর্বল সেখানে সেই রকম ফর্মুলা অ্যাপ্লাই করছে, যেখানে দেখছে সৈন্যবাহিনী নেই সেখানে সৈন্যবাহিনী দিচ্ছে, যেখানে ইনভেস্টমেন্টে টাকা নেই সেখানে ইনভেস্টমেন্টে টাকা দিচ্ছে, যেখানে তোমার হচ্ছে দুটো সাম্রাজ্যের মধ্যে, দুটো রাজার মধ্যে ক্ল্যাশ রয়েছে সেখানে একজনকে ইনফ্লুয়েন্স করছে আরেকজনের এগেনস্টে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ব্যক্তিগত যে জীবনে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে, যে কেউ এই ধরনের কাঠি করছে, যেটা এক কথায় বাংলায় বলে, সেই জায়গায় নিজের সুবিধার্থে বিভিন্নভাবে কিন্তু এন্টাইজ করা, এইভাবে নিজের জীবন থেকে এটা মনে রাখা অনেক সুবিধা হয়ে যায়। এরপর ভারতের রাজনীতিতে আস্তে আস্তে গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো লোক, বিভিন্ন কনস্পিরেসি থিওরি আস্তে আস্তে আসা, বিভিন্ন প্ল্যানিং, ইংরেজদেরকে হত্যা করার যে সমস্ত প্ল্যান, সেগুলো ক্রনোলজিক্যালি মনে রাখতে হবে। ভারতবর্ষের প্রতি একটা অথেন্টিক রেসপেক্ট থাকলে ইংরেজদের যে আগ্রাসন একটা নীতি বা এই ধরনের একটা শোষণমূলক নীতির কঠোর নিন্দা করতে ইচ্ছা হবে, তখন তুমি একজন পাঠকের চেয়ে একটা অ্যানালিস্ট হয়ে যাবে আস্তে আস্তে। শুধুমাত্র নিজেদের মধ্যে ইউনিটি না থাকার কারণে কত সহজে নিজের গভর্নেন্সের দায়িত্ব একটা মানে বৈদেশিক একটা জাতিকে দিয়ে দেওয়া যায়, সেটাও কিন্তু অবাক হয়ে যাবে, যে এত সহজে ইংরেজরা এসে আমাদের ভারতবর্ষে ঘাঁটি গেড়ে গেল, এত সহজে 200 বছর শাসন করে গেল, মানে লুপহোলসটা কোথায়? এটা তোমার মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটির কিন্তু জন্ম দেবে। সে সাথে আরেকটা জিনিস আসছে যে সিউডো রিলিজিয়াস একটা যে ফেথ, কী ব্যাপারটা, যে রিলিজিয়ানকে আমরা সবার আগে, রিলিজিয়ানের যে সমস্ত রিচুয়ালগুলোকে সবার আগে প্রাধান্য দিই, ওই রিচুয়ালসের রেসপেক্টে দেখবে সতীদাহ, বাল্যবিবাহ, সেই সাথে মানে এই যে সামাজিক যে সমস্ত যে অভিশাপগুলোকে, মানে এত নিজ জিনিসগুলোকে আমাদের এরাডিকেট করতে যে কত বেগ পেতে হয়েছে সেটা ভাবলেও তোমাদের অবাক লাগবে। আমাদের আত্মারাম পাণ্ডুরঙ্গ বলো, আমাদের হচ্ছে দয়ানন্দ সরস্বতী, বিদ্যাসাগর, আমাদের হচ্ছে রামমোহন রয়, এই টাইপের সমাজ সংস্কারকদের কত বেগ পেতে হয়েছে এই সমস্ত মানে সোশ্যাল কার্সগুলোকে দূর করতে। তার মানে কি, যে রিলিজিয়ানটাকে আমাদের অনেকটা কিন্তু ফ্লেক্সিবল করতে হবে, আমাদের অনেকটা কিন্তু এটা সায়েন্টিফিক করতে হবে। আমরা রিলিজিয়াস কালচার যেটা যে প্রবর্তন করে গেছে সেটাকে অন্ধভাবে মেনে নেব, তার ফলে কিন্তু আমাদের রিলিজিয়ানের চেয়ে বার্ডেন বেশি হয়ে যাবে, সোসাইটিটা পিছিয়ে পড়বে। এই জিনিসগুলো কিন্তু সায়েন্টিফিকভাবে পড়তে হবে কিছু কিছু ক্ষেত্রে। এরপরে সালগুলো যখন পড়বে দেখবে যে ক্রনোলজিক্যালি পড়তে হবে একটা সাল, সে সালে কী কী হয়েছে, তার ইম্পর্টেন্ট ক্যারেক্টার কারা ছিল, সে সাথে তোমরা ক্রনোলজিক্যালি পড়ার চেষ্টা করবে। আর ওই মানে পার্টিকুলার দেখবে নাম্বারগুলোকে রিলেট করার চেষ্টা করবে, 1757, 1857, হ্যাঁ, তারপরে 1665, 1565, 1765, এই ব্যাপারগুলো পরপর থাকলে কিন্তু যখন ক্রনোলজিক্যালি মনে রাখার চেষ্টা করবে তখন দেখবে কোথাও কোথাও গুলিয়ে যাচ্ছে। আর যখন ওই ধরনের এক একটা মানে খুঁটি পোতা থাকবে, যে আমার 1665, 1765, 1865 বা 1757, 1857, এইগুলো কিন্তু তারপর থেকে তোমার আবার মনে পড়ে যাবে ব্যাপারটা, যে আমি তো ক্রনোলজিক্যালি পড়ে রেখেছি কিন্তু ভুলে গেছি নিচের দিকে, তখন ওই এক একটা খুঁটি থাকলে তারপরে যে জিনিসগুলো কিন্তু পড়তে অনেকটা সুবিধা হবে। আরেকটা জিনিস মনে রাখতে খুব প্রবলেম হয়েছে, আমাদের এই প্যাট্রিয়টিক অ্যাটাক যেগুলো হয়েছিল, তাদের যে কনস্পিরেসি, তাদের ফাঁসি দেওয়া, এগুলো কিন্তু তুমি অনেকটা অ্যাডভেঞ্চারের সাথে পড়বে, কারণ একজন জাতীয়তাবাদের জন্য লড়ছে, একজন আমার দেশের জন্য লড়ছে। ভারতের এই ভূমির প্রতি রেসপেক্ট কোন জায়গায় যেতে পারে, ভারত মাতার প্রতি শ্রদ্ধা কোন জায়গায় গেলে মানুষ কিন্তু এত সহজে এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারে, এতে কিন্তু তোমরা অনেকটা হর্ষিত হবে, সেই জায়গায় এই ডেটাগুলো মনে রাখতে অতটা কোনো অসুবিধা হবে না। এবারে কিছু কিছু দেখো, এত যখন ইনফরমেশন থাকবে সালগুলো একটু আধটু এদিক ওদিক হবে, ওটা তুমি যত ভালোই পড়ো না কেন, তো সেই জায়গায় সেটা যতটা প্র্যাকটিস করবে তত ভালো। আর এই ভেতর থেকে যখন এই জিনিসটা চলে আসবে না, তখন দেখবে পড়তে ভালো লাগছে, আর পড়তে ভালো লাগলেই কিন্তু মনে থাকবে ভালো সহজে। দেখো ডেটা কিন্তু সব ক্ষেত্রে সমান, ডেটা তুমি যে বইতেই পড়বে, যে চ্যানেলেই পড়বে একই, কিন্তু পড়ার স্টাইলটাই কিন্তু পার্থক্য করে দেয় যে তুমি পাস করবে না ফেল করবে। তো সেই পড়ার স্টাইলটা নিজের মতো করতে হবে, ওই জিনিসটা আমি সহজে কীভাবে গ্র্যাব করবো, আমি নিজের মতো করে প্ল্যান ফ্রেম করবো, সেইভাবে কিন্তু আমরা এগোবো। এরপরে আসছে জিওগ্রাফি। দেখো জিওগ্রাফিও কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সিভিল সার্ভিস বা এসএসসির এক্সামগুলোতে। তো জিওগ্রাফিটা কীভাবে পড়লে আমরা সহজে মনে রাখবো, দেখো পার্টিকুলারলি প্রত্যেকের একটা বায়াসনেস থাকে, যে ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার মধ্যে একটা পার্টিকুলার তোমরা ফিল করবে মন থেকে, যে একটা বায়াসনেস আছে, হয় আমি ইন্ডিয়াকে পছন্দ করি না ওয়েস্ট বেঙ্গলকে পছন্দ করি। তো যদি আমি টোটাল ভারতবর্ষের সার্বভৌমত্বটাকে
বাংলাকে একটা এক্সট্রা রেসপেক্ট দিই, তখন কিন্তু আমরা ভারতবর্ষটাকে বেশি ফোকাস করবো। আর যদি ওয়েস্ট বেঙ্গল, আমি ব্যক্তিগতভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে একটু বেশি প্রেফার করি বা পছন্দ করি। এর ফলে আমি ওই মানে নিউক্লিয়ার স্টেজে ওই জিনিসটাকে, তার ফিজিওগ্রাফি, তার ওয়েদার, তার ক্লাইমেট, তার যে ডেমোগ্রাফি, ভেজিটেশন, সেই সাথে রিভার সিস্টেম, এগুলো কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ভালোভাবে পড়ি সেটাকে ইন্ডিয়ার ক্ষেত্রে রিলেট করি। আর কেউ যদি এটা ইন্ডিয়াকে বেশি ভালো পছন্দ করে, তার রিভার সিস্টেম, তার ওয়েদার, তার ভেজিটেশন, তার ডেমোগ্রাফি, তার ফিজিওগ্রাফি, তার যে মানে ভূমিরূপ, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো ইন্ডিয়ার যত ভালোভাবে পড়বে তার সাথে ওয়েস্ট বেঙ্গলটাকে রিলেট করবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের একটা সুবিধা, তোমার অ্যাডভান্টেজ রয়েছে যে ওটা ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ, তাতে পাহাড়ও আছে, সমুদ্র আছে, মালভূমিও আছে, সমভূমিও আছে, সব কিছু আছে, রিভার সিস্টেম সব কিছু রয়েছে। তো সেই জায়গায় এটা কিন্তু সুবিধা হয়ে যায় আমাদের স্টেটের ক্ষেত্রে, এটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ বলতে পারো। আর এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ম্যাপ ধরে ধরে পড়বো। এর ফিজিওগ্রাফি বা ভেজিটেশন, তাদের যে সমস্ত মানে নির্দিষ্ট প্রপার্টি রয়েছে, সেই সাথে রিভার সিস্টেমে একটা দেখবে যে সোর্স থেকে বিভিন্ন দিকে রিভার বেরিয়ে যাচ্ছে, সেই রিভারগুলো ডিরেকশন কোন দিকে রয়েছে, কী ধরনের অ্যান্টিসিডেন্ট না কনসিকুয়েন্ট রিভার, গ্লেসিয়ার, এই যে জিনিসগুলো না, এগুলো ম্যাপ ধরে ধরে পড়লে ভালো হয়। এতে তোমার ম্যাপ ধরে পড়লে দেখবে অনেক সহজে মনে থাকবে। যে আমার ওই নর্মদা বললেই আমার যাতে মনে পড়ে যায় যে এই জায়গায় রয়েছে, চম্বল বললেই মনে পড়ে যায় যাতে সুলেমান পাহাড় থেকে যে নদীগুলো এসছে কোন দিকে রয়েছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ম্যাপ ধরে আমাকে পড়তে হবে। তার ফলে দেখবে না উপনদী, শাখা নদী, তার যে বিভিন্ন জায়গায় যে সমস্ত ড্যাম, নদীর যে প্রবাহ বক্ষে যে সমস্ত ড্যামগুলো তৈরি হয়েছে, সেটাও মনে রাখা অনেক সুবিধা হয়ে যায় ম্যাপ ধরে পড়লে। আর জিওগ্রাফিতে সেন্সাস যখন পড়বে, সেই সাথে কোনো একটা কমিউনিটিকে রিলেট করবে। যে ধরো আমি সেন্সাস পড়ছি, তো সেই জায়গায় আমার একটা ছোট্ট ক্লাসের মধ্যে আমি মেল ফিমেল কমিউনিটিকে করলাম, হিন্দু মুসলিম বা শিখ, এই টাইপের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু রিলেট করবে। রিলেট করে পড়তে হবে আমাকে, এখানে কোনো মানে ডাইভার্সিটির ব্যাপার নেই, কিন্তু এটা রিলেট করার জায়গাটায় থাকলে দেখবে পড়তে সুবিধা হবে। আর সেন্সাসে প্রচুর ছোটো ছোটো ডেটা থাকে, তো ওগুলো কারো মুখ দিয়ে মনে রাখবে। যে আমার যখন লেডিজ আসবে এ, যখন শিশু আসবে এ, হ্যাঁ, যখন হচ্ছে আমার কোনো একটা অন্য কমিউনিটি আসবে, কোনো মুসলিম বন্ধু, কোনো শিখ বন্ধু, কোনো অন্যান্য ধর্মের, যে এগুলো কিন্তু মনে থাকবে সহজে। এবং আসে মিনারেল এবং ওর ইন্ডাস্ট্রি এবং চাষবাসের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জোন ওয়াইজ বা স্টেট ওয়াইজ পড়বো। যে আমার ইস্টার্ন রিজিয়ানে কোন চাষটা হয়, সেটা আমার যদি আইডিয়া থাকে, যদি আমাকে বলে যে মিলেট বা এই তৈলবীজ এগুলো কোথায় পাওয়া যায়, তখন কিন্তু আমার যদি জোনটা একটা আইডিয়া থাকে, সেই জায়গায় স্টেট থেকে কিন্তু অন্যগুলো এলিমিনেট করা যায় সহজে। বিভিন্ন মিনারেল বা বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা সিনোনিমাসভাবে বিভিন্ন রাজ্যকে পড়বো, বিভিন্ন শহরকে পড়বো। মানে এক কথায় যদি আমাকে সিন্ধ্রি ফার্টিলাইজার বলে, যেন ঝাড়খণ্ড মনে পড়ে যায়। যদি বলে কোলার গোল্ড মাইন, তখন যেন মনে পড়ে যায় যে সোনা, কর্ণাটকা। এই ব্যাপারটা মানে অনেকটা রিলেট করে করে পড়তে হবে, যে সিনোনিমাসভাবে যে এর সাথে এটা যায়। হ্যাঁ, তো বা হয়তো তোমার পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম কোথায় বেশি পরিমাণে পাওয়া যায়, আমার যাতে ডিগবয় মনে পড়ে, যাতে আসাম মনে পড়ে, যাতে মহারাষ্ট্র মনে পড়ে। হ্যাঁ, এই জিনিসগুলোর কথা বলছি, যে যাতে এই সিনোনিমাসভাবে পড়তে হবে। আর এই বিভিন্ন ড্যামগুলো, এগুলোও কিন্তু রাজ্যের সাথে সিনোনিমাসভাবে পড়তে হবে। ড্যাম পড়ার সময় বিভিন্ন যে তাদের আন্তঃরাজ্য যে সমস্ত কনফ্লিক্টগুলো রয়েছে, সেগুলোও পড়তে হয়। এটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আসে, যে তাদের ওই ওয়াটার ডিসপিউট যেগুলো রয়েছে, বিভিন্ন এই ফারাক্কা ব্যারেজ, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ওয়াটার ডিসপিউট, ওগুলোও পড়ে। বিভিন্ন সালের দিয়ে বলা থাকে যে মানে কোথায়, মানে কোন সালে কী ধরনের পরিকল্পনা হয়েছিল, এগুলোও পড়তে হবে। আর ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে সিনোনিমাসভাবে পড়তে হবে। যে কোন জায়গায়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায়, আসামে, এই টাইপের যে জিনিসগুলো আর কি, মানে এক কথায় যাতে মনে পড়ে যায়, যে ওইটার সাথে আমি রিলেট করতে পারি, নামটা রিলেট করতে পারি, মানে মাইন্ডে যাতে ওটা ফ্ল্যাশব্যাক হয়। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন তোমার হচ্ছে ওই স্ট্রেট, এগুলোও আমাদের পড়তে হবে। সেই সাথে এই স্ট্রেট এবং চ্যানেলের ক্ষেত্রে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যু কিন্তু আসে। হ্যাঁ, ওই যে হরমুজ চ্যানেল বা তারপরে তোমার বাবেল মান্দেব, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেকটা আমাদের যে পলিটিক্যাল এবং হিস্ট্রির সাথে রিলেটেড। এই জিনিসগুলো অনেকটা হিস্ট্রির সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি হয়েছে সেই জায়গায়, সেটার সাথে মনে রাখা যায় সহজে। তারপর যেটা বললাম যে ওই ক্রপস বা ফার্মিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ওই র্যাঙ্কিং পড়ে, যে কোন স্টেট এই ক্রপ প্রোডাকশানে 1 নম্বরে, কোন স্টেট এই ইন্ডাস্ট্রিতে মানে সবচেয়ে বেশি, এখানে এই ইন্ডাস্ট্রিটা রয়েছে, মিনারেল সেটা কোথায় পাওয়া যায়। এগুলো কিন্তু আমাদেরকে কী বললাম, যে স্টেট এবং রিজিয়নকে ওর সাথে সিনোনিমাস করতে হবে। মানে মাইকা বলে যাতে একটু অন্ধ্রপ্রদেশটা মাথায় সঙ্গে সঙ্গে একটু চলে আসে, যে এইদিকে হতে পারে। হ্যাঁ, তারপরে তোমার যখন ওটা মানে অপশান দেখবে, তখন মনে হয়ে যাবে যে এই সালে আমার অন্ধ্রপ্রদেশ ছিল না, এই সালে অন্য কোনো একটা স্টেট ছিল প্রথমে, তো সেই জায়গায় সেটা করা যাবে। কিন্তু এই রিজিয়ন ওয়াইজ কিন্তু মানে ক্লাসিফিকেশনগুলো করে নিতে হবে। আরেকটা জিওগ্রাফিতে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই কোনো ফিজিক্যাল জিওগ্রাফি নয় বা কিছু নয়, সেটা কিন্তু একটা মানে বেসিক জিকের মধ্যে পড়ে। সোলার সিস্টেম বলো, অ্যাস্ট্রয়েড বলো, বা এই যে নেবিউলার অ্যাক্টিভিটি, বা আমাদের ওই ছায়াপথ, বা এই যে কনস্টিলেশন, আমার ইনার অ্যাস্ট্রয়েড কোনগুলো, আউটার অ্যাস্ট্রয়েড কোনগুলো, কেন একে বামন গ্রহ বলা হয়, কেন এটা লাল, হ্যাঁ, সবচেয়ে বড় গ্রহ কোনটা, শনির এই বলয় কী দিয়ে তৈরি, এই জিনিসগুলো পড়তে ভালো লাগবে। এগুলো বেশি হেডেক নেওয়ার কিছু নেই, আর এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে ভালোই। হ্যাঁ, সোলার সিস্টেম এমনিতেই একটা এতটাই আগ্রহের জিনিস যেটা সহজে মনে থাকে। এরপর আর বেসিক ফান্ডামেন্টাল যে সমস্ত জিনিসগুলো জিওগ্রাফি রয়েছে, যেমন আমাদের লিথোস্ফিয়ার, আমাদের হাইড্রোস্ফিয়ার, আমাদের ওয়াইন সিস্টেম, ক্লাউডের বিভিন্ন প্রকারভেদ, হ্যাঁ, তারপর বিভিন্ন যে থিওরেমগুলো রয়েছে, ফেরেলস যে থিওরেম, ফেরেলস ল রয়েছে, সেটাতে ওই সি এক্সপানশন থিওরেম, হ্যালির ধূমকেতু, এই জিনিসগুলো, এগুলো পার্টিকুলারভাবে কোনো
না, এটা মানে পার্টিকুলারভাবে পড়ার কোনো নিয়ম নেই, এটা পড়তেই ভালো লাগবে তোমার, দেখবে ছোটোবেলার জিনিস তো এগুলো পড়তে ভালো লাগে। তো এইভাবে তোমরা হিস্ট্রি আর জিওগ্রাফি পড়বে, এটা জাস্ট আমি একটা ইনিশিয়ালি বলে দিলাম। আরও অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো কীভাবে পড়বে সেটাও আমি কিন্তু আস্তে আস্তে আনবো, আর এই হিস্ট্রি জিওগ্রাফিটা আরও ইনডেপথ স্টাডি কীভাবে করবে সেটাও আমি কিন্তু আস্তে আস্তে ভিডিও আনবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বলবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমার এই টপিকে ভিডিও চাই। আমি বললাম যে আমার হিস্ট্রি জিওগ্রাফিটা আজকে ইনিশিয়ালি একটা আলোচনা করলাম, এর ডেপথে আবার আমি আসবো যদি তোমাদের প্রয়োজন হয়।